নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন শ্রুতি পুস্তক, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কালের মন্দিরা। আজ তৃতীয় পর্ব। সপ্তম পরিচ্ছেদ, মুক্তি। চোর ধরার উত্তেজনায় সুগোপার রাত্রে ঘুম হয় নাই। ভোর হইতে না হইতে সে রাজপুরীতে আসিয়া উপস্থিত হইল। রাজকুমারী রট্টা তখনও শয্যা ত্যাগ করেন নাই। শয়ন মন্দিরের দ্বারে যবনী প্রতিহারীর পাহারা। সুগোপা কিন্তু যবনীর নিষেধ মানিল না। শয্যা পার্শ্বে উপস্থিত হইয়া ডাকিল, সখী ওঠো ওঠো, অশ্বচোর ধরা পড়িয়াছে। রাজকুমারীর চক্ষু দুটি খুলিয়া গেল, যেন দুইটি খঞ্জন একসঙ্গে নৃত্য করিয়া উঠিল। তিনি বলিলেন, দূর হ প্রীতিনী, কি সুন্দর স্বপ্ন দেখিতেছিলাম, তুই ভাঙিয়া দিলি। সুগোপা পালঙ্কের পাশে বসিয়া বলিল, ওমা, কি স্বপ্ন দেখিলে? ভোরের স্বপ্ন সত্য হয়, বলো বলো শুনি। রট্টা বলিলেন, কমল সরোবরে এক হস্তি ক্রীড়া করিতেছিল, আমি তীরে দাঁড়াইয়া দেখিতেছিলাম। কিছুক্ষণ পরে হস্তি আমাকে দেখিতে পাইল, তখন সরোবরের মধ্যস্থল হইতে একটি রক্তকমল শুণ্ডে তুলিয়া আমার দিকে আসিতে লাগিল। আমি অঞ্জলি বাঁধিয়া হাত বাড়াইলাম। হস্তি তীরের নিকটে আসিয়া কমলটি আমার হাতে দিতে যাইবে, এমন সময় তুই ঘুম ভাঙিয়া দিলি। সুগোপা বলিল, ভালো স্বপ্ন। গ্রহাচার্য ঠাকুরের নিকট ইহার অর্থ জানিয়া লইতে হইবে। এখন ওঠো, চোর দেখিবে না। আলস্য ত্যাগের ভঙ্গিমায় দেহটি লীলায়িত করিয়া রট্টা উঠিলেন। চোর দেখিবার কৌতূহল নাই এমন মানুষ বিরল, তা তিনি রাজকন্যাই হন আর মালাকর বধূই হন। তবু রট্টা পরিহাসাচ্ছলে বলিলেন, তোর চোর তুই দেখ না, আমি দেখিয়া কি করিব। সুগোপা বলিল, ধন্য, চোর তোমার ঘোড়া চুরি করিল, তবে সে আমার চোর হইল কি রূপে? রট্টা বলিলেন, তুই চোরের চিন্তায় রাত্রে ঘুমাইতে পারিস নাই, সাত সকালে আসিয়া আমার ঘুম ভাঙাইলি, নিশ্চয় তোর চোর। সহাস্য মুখে রট্টা স্নানাগারের অভিমুখে চলিলেন। সুগোপাও রঙ্গ পরিহাস করিতে করিতে গত রাত্রির চোর ধরার কাহিনী শুনাইতে শুনাইতে তাহার সঙ্গিনী হইল। সূর্যোদয়ের দণ্ডদুই পরে রাজকীয় সভাগৃহে কিছু জনসমাগম হইয়াছিল। রাজার অনুপস্থিতিতে রাজসভায় অধিবেশন হয় না। মন্ত্রীগণ স্ব-স্ব-গৃহে থাকিয়া রাজকার্য পরিচালনা করেন, তাই রাজসভা শূন্যই থাকে। কিন্তু আজ কট্টপাল মহাশয় প্রাতেই আসিয়া উপস্থিত হইয়াছেন। তাহার সঙ্গে কয়েকটি সশস্ত্র অনুচর। তদ্ব্যতীত পুরীর কয়েকজন দৌবারিক ও প্রতিহার আছে। অবরোধের কঞ্চুকিও চোরের খবর পাইয়া আসিয়া জুটিয়াছে। মন্ত্রীরা বোধ করি চোর ধৃত হওয়ার সংবাদ এখনো পান নাই, তাই আসিয়া পৌঁছিতে পারেন নাই। রাজকুমারী রট্টা সভায় আসিলেন, সঙ্গে সখী সুগোপা। রট্টার পরিধানে হরিতাল বর্ণ ক্ষৌম বস্ত্র, বক্ষে দুর্বাহরিত কঞ্চুলি, কেশকুণ্ডলীর মধ্যে শ্বেত কুরুবকের নবমুকুল চন্দ্রকলার ন্যায় জাগিয়া আছে, যেন সাক্ষাৎ বসন্তের জয়শ্রী। রট্টা আসিয়া সিংহাসনের পাদপীঠে বসিলেন। সুগোপা তাঁর পায়ের কাছে বসিল। অভিবাদন শেষ হইলে রট্টা চারিদিকে চাহিয়া বলিলেন, চোর কোথায়? কট্টপালের ইঙ্গিত পাইয়া তাহার দুইজন অনুচর বাহিরে গেল। অল্পকাল পরে বদ্ধহস্ত চোরকে লইয়া ফিরিয়া আসিল। তাহাদের পিছনে গত রাত্রির তরুণ প্রতিহার ও জামিক রক্ষীদ্বয়ও আসিল। চোরকে সিংহাসনের সম্মুখে দাঁড় করানো হইল। রট্টা স্থির দৃষ্টিতে চোরকে নিরীক্ষণ করিলেন। সুগোপা তাহার কানে কানে প্রশ্ন করিল, চিনিতে পারিয়াছ? রট্টা বলিলেন, হ্যাঁ, চিনিয়াছি। কল্ল জলসত্রে এই ব্যক্তিই আমার অশ্ব চুরি করিয়া পলাইয়াছিল। অশ্বচোর, তোমার কিছু বলিবার আছে? চিত্রক এতক্ষণ সংযতভাবে দাঁড়াইয়া রাজকন্যার পানে চাহিয়াছিল।
রাত্রে অন্ধকূপ বাসের ফলে তাহার বস্ত্রাদি কিছু বিস্রস্ত ও মলিন হইয়াছিল বটে, কিন্তু তাহার হাবভাব দেখিয়া তাহাকে তস্কর বলিয়া মনে হয় না। বরং কোনো সম্ভ্রান্ত ব্যক্তি অকারণে অপদস্থ হইলে যেরূপ ভর্ৎসনাপূর্ণ গাম্ভীর্যের ভাব ধারণ করেন, তাহার মুখভাব সেই রূপ। সে একবার শান্ত অথচ অপ্রসন্ন নেত্রে চারিদিকে দৃষ্টিপাত করিয়া বলিল, এ আমি কোথায় আনিত হইয়াছি জানিতে পারি কি? কট্টপালচরের ভাবভঙ্গি দেখিয়া উষ্ণ হইয়া উঠিলেন, কঠোর কণ্ঠে বলিলেন, রাজসভায় আনিত হইয়াছ। তুমি রাজকন্যার অশ্ব চুরি করিয়াছিলে, সেজন্য তোমার দণ্ড হইবে। এখন কুমারীর কথার উত্তর দাও, তোমার কিছু বলিবার আছে? চিত্রক তেমনি ধীর স্বরে বলিল, আছে। ইহা কি দণ্ডাধিকরণ, বিচারগৃহ? কট্টপাল বলিলেন, না, তোমার বিচার যথাসময়ে হইবে। এখন প্রশ্নের উত্তর দাও, কি জন্য অশ্ব চুরি করিয়াছিলে? চিত্রক কিছুক্ষণ স্থির দৃষ্টিতে রট্টার মুখের পানে চাহিয়া রহিল, তারপর গম্ভীর স্বরে বলিল, আমি অশ্ব চুরি করি নাই, রাজকার্যে ঋণ গ্রহণ করিয়াছিলাম মাত্র। সভাস্থ সকলে স্তম্ভিত হইয়া গেল। চোর বলে কি? কট্টপাল মহাশয়ের চক্ষু রক্তবর্ণ হইয়া উঠিল। চোরের এমন ধৃষ্টতা! রট্টার চোখেও সবিস্ময়ে রোষের বিদ্যুৎ স্ফুরিত হইয়া উঠিল। তিনি ঈষৎ তীক্ষ্ণ কণ্ঠে বলিলেন, তুমি বিদেশী মনে হইতেছে, তোমার পরিচয় কি? চিত্রক রাজকুমারীর রোষ দৃষ্টির সম্মুখে কিছুমাত্র অবনমিত না হইয়া অকম্পিত স্বরে বলিল, আমি মগধের দূত, পরম ভট্টারক পরমেশ্বর শ্রীমন মহারাজ স্কন্দগুপ্তের সন্দেশবহ। সভাস্থ কাহারও মুখে আর কথা রহিল না। সকলে ফ্যাল ফ্যাল করিয়া ইতি উতি চাহিতে লাগিল। মগধের দূত, স্কন্দগুপ্তের বার্তাবাহক! স্কন্দগুপ্তের নামে হৃৎকম্প উপস্থিত হইত না এমন মানুষ তখন আর্যাবর্তে অল্পই ছিল। সেই স্কন্দগুপ্তের দূতকে চোর বলিয়া বাঁধিয়া রাখা হইয়াছে। কট্টপাল মহাশয় হতভম্ব। রাজকুমারী রট্টার চোখে চকিত জিজ্ঞাসা। সুগোপার মুখ শুষ্ক। সকলে চিত্রার্পিতবৎ নিশ্চল। এই চিত্রার্পিত অবস্থা কতক্ষণ চলিত বলা যায় না, কিন্তু ভাগ্যক্রমে এই সময় রাজ্যের মহাসচিব চতুরানন ভট্ট দেখা দিলেন। চতুরানন বর্ণে ব্রাহ্মণ, চতুর স্থির বুদ্ধি ব্যক্তি। তৎকালে ভারতভূমিতে বহু ক্ষুদ্র রাজ্যে বহু জাতীয় এবং বহু ধর্মীয় রাজা রাজত্ব করিতেন। উত্তরে শক হুন ছিল, দক্ষিণে দ্রাবিড় গুর্জর ছিল, কিন্তু মন্ত্রিত্ব করার বেলায় দেখা যাইত একটি ক্ষীণকায় উপবীতধারী ব্রাহ্মণ মন্ত্রীর আসনটি অধিকার করিয়া আছেন। সচিব চতুরানন সভায় প্রবেশ করিয়া কঞ্চুকি মহাশয়কে সংক্ষেপে 2-4 প্রশ্ন করিয়া ব্যাপার বুঝিয়া লইলেন। তারপর সভার মধ্যস্থলে গিয়া দাঁড়াইলেন। প্রথমে হস্ত তুলিয়া রাজকুমারীকে আশীর্বাদপূর্বক তিনি বন্দীর দিকে ফিরিলেন। চতুরানন ভট্টের চোখের দৃষ্টি ক্ষিপ্র এবং মসৃণ, কোথাও বাধা পায় না। চিত্রকের আপাদমস্তক নিমেষ মধ্যে দেখিয়া লইয়া তিনি আদেশ দিলেন, হস্তবন্ধন খুলিয়া দাও। এতক্ষণ কে কি করিবে কিছুই ভাবিতে পাইতেছিল না, এখন যেন হাঁপ ছাড়িয়া বাঁচিল। কট্টপাল মহাশয় স্বয়ং চিত্রকের বন্ধন খুলিয়া দিলেন। চতুরানন ভট্ট তখন স্মিত মুখে সুমিষ্ট স্বরে চিত্রককে সম্বোধন করিলেন, আপনি মগধের রাজদূত? চিত্রক এই মসৃণ চক্ষু মৃদুবাক প্রৌঢ়কে দেখিয়া মনে মনে সতর্ক হইয়াছিল, বলিল, হ্যাঁ। আপনি? চতুরানন বলিলেন, আমি এ রাজ্যের সচিব। মহাশয়ের নাম? মহাশয়ের অভিজ্ঞান? মুদ্রাঙ্কিত অঙ্গুরি তর্জনী হইতে উন্মোচন করিতে করিতে চিত্রক তড়িৎবৎ চিন্তা করিল, রাজলিপিতে দূতের নাম কোথাও আছে কি? যতদূর স্মরণ হয়, নাই। সে বলিল, আমার নাম চিত্রক বর্মা। চতুরানন একটু ভ্রু তুলিলেন। আপনি ক্ষত্রিয়? দৈত্যকার্যে সাধারণত ব্রাহ্মণ নিয়োগই বিধি। চিত্রক বলিল, হ্যাঁ, এই দেখুন আমার অভিজ্ঞান মুদ্রা। অভিজ্ঞান দেখিয়া চতুরাননের চক্ষে সম্ভ্রম ফুটিয়া উঠিল। তিনি হস্তদ্বয় পরস্পর ঘর্ষণ করিয়া বলিলেন, দূত মহাশয়, আপনি স্বাগত। দেখিতেছি উভয় পক্ষেই একটু ভুল হইয়া গিয়াছে।
আপনি না বলিয়া অশ্বটি গ্রহণ না করিলেই পারিতেন। রাজকুমারীর অশ্ব। চিত্রক স্মিত হাস্য করিয়া রট্টার পানে আয়ত নয়ন ফিরাইল, বলিল, রাজকুমারীর অশ্ব তাহা আমি অনুমান করিতে পারি নাই। এই বাক্যের মধ্যে কতখানি প্রগল্ভতা এবং কতখানি আত্মসমর্থন ছিল তা ঠিক ধরা গেল না, কিন্তু রট্টা চিত্রকের চক্ষু হইতে চক্ষু সরাইয়া লইয়া মনে মনে ভাবিলেন, এই দূতের বাক্পটিমা আছে বটে, অল্প কথা বলিয়া অনেক কথার ইঙ্গিত করিতে পারে। চতুরানন বলিলেন, অবশ্য অবশ্য। তারপর গত রাত্রেও যদি আপনি নিজ পরিচয় দিতেন। চিত্রক বলিল, কাহার কাছে পরিচয় দিব? জামিক রক্ষীর কাছে? তরুণ প্রতিহারের কাছে? চতুরানন চিত্রকের মুখের উপর পিচ্ছিল দৃষ্টি বুলাইয়া একটি নিঃশ্বাস ফেলিলেন। যাক, যাহা হইবার হইয়া গিয়াছে। নির্বাণ দ্বীপে কিমু তৈলদানম। এখন আপনার বিশ্রামের প্রয়োজন, কিন্তু তৎপূর্বে আপনি যে রাজবার্তার বাহক তাহা কোথায়? চিত্রক বলিল, সম্ভবত আমার থলিতে আছে, যদি না আপনার জামিক রক্ষীরা ইতিপূর্বে উহা আত্মসাৎ করিয়া থাকে। জামিক রক্ষীরা সভার পশ্চাৎভাগে উপস্থিত ছিল, তাহারা সবেই এ মস্তক আন্দোলন করিয়া এরূপ অবৈধ তস্কর বৃত্তির অভিযোগ অস্বীকার করিল। চিত্রক তখন থলি খুলিয়া দেখিল, লিপি আছে। সে সযত্নে লিপিকুণ্ডলী বাহির করিয়া একটু ইতস্তত করিল। রাজলিপি কিন্তু রাজার হস্তে দেওয়াই বিধি। মন্ত্রী বলিলেন, সে কথা যথার্থ, কিন্তু মহারাজ এখন রাজধানীতে উপস্থিত নাই, রাজকন্যাই তাহার প্রতিভু। আপনি দেবদূহিতার হস্তে পত্র দিতে পারেন। চিত্রক তখন 2 পদ অগ্রসর হইয়া যুক্ত হস্তে লিপি রাজকুমারীর হস্তে অর্পণ করিল। পত্র লইয়া রট্টা ক্ষণকাল দ্বিধাভরে রহিলেন, তারপর ঈষৎ হাসিয়া লিপিকুণ্ডলী মন্ত্রীর হাতে দিলেন। হাসির অর্থ, রাজনীতির বিধি তো পালিত হইয়াছে, এখন যাহার কর্ম সে করুক। লিপি হস্তে লইয়া মন্ত্রী চতুরানন কিন্তু চমকিয়া উঠিলেন, এ কি, লিপির জ্যোতুমুদ্রা ভগ্ন দেখিতেছি। তিনি তীক্ষ্ণ সন্দেহে চিত্রকের পানে চাহিলেন। চিত্রক তরল কৌতুকের কণ্ঠে বলিল, কাল রাত্রে আপনার জামিক রক্ষীরা আমার সহিত কিঞ্চিত মল্লযুদ্ধ করিয়াছিল, হয়তো সেই সময় জ্যোতুমুদ্রা ভাঙিয়া থাকিবে। কথাটা অসম্ভব নয়, কিন্তু মন্ত্রীর সংশয় দূর হইল না। তিনি জামিক রক্ষীদের পানে চাহিলেন। জামিক রক্ষীরা মস্তক অবনত করিয়া স্বীকার করিল, মল্লযুদ্ধ একটা হইয়াছিল বটে। চিত্রক মুখ টিপিয়া হাসিল, বলিল, আমার দৌত্য শেষ হইয়াছে, এবার অনুমতি করুন আমি বিদায় হই। চতুরানন বলিলেন, সে কি কথা, আপনি মগধের রাজদূত, এত দূর আসিয়াছেন, এখনই ফিরিয়া যাইবেন? ভালো কথা, আপনার সঙ্গী সাথী কি কেহই নাই? চিত্রক নিঃশ্বাস ফেলিয়া বলিল, যখন যাত্রা করিয়াছিলাম তখন 3 জন সঙ্গী ছিল, পথে নানা দুর্ঘটনায় তাহাদের হারাইয়াছি, অশ্বও গিয়াছে, এদিকে পথ বড় জটিল ও বিপদ সংকুল। যাক, এবার আজ্ঞা দিন, বলিয়া রট্টার দিকে চক্ষু ফিরাইল। রট্টা কিছু বলিবার পূর্বেই মন্ত্রী বলিয়া উঠিলেন, কিন্তু এখনই আপনার দৌত্য শেষ হয় নাই, আপনি যাইবেন কি প্রকারে? পত্রের উত্তর? চিত্রক দৃঢ়স্বরে বলিল, পত্রের উত্তর সম্বন্ধে আমার কোনো কর্তব্য নাই। আমি শ্রীমন মহারাজের পত্র আপনাদের অর্পণ করিয়াছি, আমার দায়িত্ব শেষ হইয়াছে। বলিয়া অনুমতির অপেক্ষায় আবার রট্টার পানে চাহিল। এবার রট্টা কথা বলিলেন, ধীর প্রশান্ত স্বরে কহিলেন, দূত মহাশয়, বিটঙ্ক রাজ্যে আসিয়া আপনার কিছু নিগ্রহ ভোগ হইয়াছে। নিগ্রহ অনিচ্ছাকৃত হইলেও আপনি ক্লেশ পাইয়াছেন, কিন্তু অতিথি নিগ্রহ বিটঙ্ক দেশের স্বভাব নয়। আপনি কিছুদিন রাজ আতিথ্য স্বীকার করিলে আমরা তৃপ্ত হইব। চিত্রক এতক্ষণ পলায়নের একটা ছিদ্র খুঁজিতেছিল। বিটঙ্ক রাজ্য তাহার পক্ষে নিরাপদ নয়। সে বুঝিয়াছিল কূটবুদ্ধি মন্ত্রী তাহার দৌত্য সম্পূর্ণ বিশ্বাস করেন নাই। উপরন্তু শশীশেখর যে কোনো মুহূর্তে আসিয়া হাজির হইতে পারে। এরূপ অবস্থায় যত শীঘ্র এ রাজ্য ত্যাগ করা যায় ততই মঙ্গল। এতক্ষণ চিত্রক সেই চেষ্টাই করিতেছিল।
কিন্তু এখন রাজকুমারী রট্টার কথা শুনিয়া সহসা তাহার মনের পরিবর্তন হইল। কুমারী রট্টার দিক আলো করা রূপের ছটায়, তাহার প্রশান্ত গম্ভীর বাচন ভঙ্গিমায় এমন কিছু ছিল যে চিত্রকের মন হইতে পলায়ন স্পৃহা তিরোহিত হইয়া পৌরুষপূর্ণ হঠকারিতা জাগিয়া উঠিল। সে ভাবিল, বিপদের মুখে পলাইব কেন? দেখাই যাক না, চপলা ভাগ্যদূতী কোন পথে লইয়া যায়। জীবনের সকল পথের শেষেই তো মৃত্যু, তবে ভীরুর মতো পলাইব কেন? সে যুক্ত করে শির নমিত করিয়া বলিল, দেবদুহিতার যে রূপ আদেশ। রট্টার মুখের প্রসন্নতা আরও পরিস্ফুট হইল। তিনি মন্ত্রীকে সম্বোধন করিয়া বলিলেন, আর্য চতুর্ভট্ট, দূত মহাশয়ের স্থান ব্যবস্থা করুন। চতুর্ভট্ট এবার একটু বিপন্ন হইলেন। গত 25 বৎসরে বিটঙ্ক রাজ্যে পররাষ্ট্রের কোনো দূত আসে নাই, তাই রাজ্যে দূতাবাসের কোনো পাকা ব্যবস্থা নাই। কদাচিৎ মিত্র রাজ্য হইতে রাজকীয় অতিথি আসিলে রাজপুরীর মধ্যে কোনো এক ভবনে তাহার স্থান হইয়াছে, কিন্তু এই দূতটিকে কোথায় রাখা যায়? মগধের দূতকে ভালোভাবেই রাখিতে হয়, নগরের পান্থশালায় স্থান নির্দেশ করা চলে না। স্কন্দগুপ্তের পত্রে কি আছে তাহা এখনো দেখা হয় নাই। এতদিন পরে মগধ কি বিটঙ্ক রাজ্যের উপর এক রাট অধিকার দাবি করিতে চায় নাকি? সে যা হোক, পরে দেখা যাইবে। এখন দূতটাকে কোথায় রাখা যায়? দূতের দুতিয়ালিতে কোথায় যেন একটা গলদ রহিয়াছে, বিদায় লইবার জন্য এত ব্যগ্র কেন? উহাকে সহজে দৃষ্টি বহির্ভূত করা হইবে না। চক্ষু অর্ধমোদিত করিয়া চতুর্ভট্ট চিন্তা করিলেন, তারপর নিম্নস্বরে কঞ্চুকির সহিত আলাপ করিলেন। তাহার ভ্রুযুগলের বক্রতা অপনীত হইল। তিনি বলিলেন, মগধের রাজদূতের জন্য যথোচিত সম্মানের স্থান নির্দিষ্ট হইবে। রাজপুরীর মধ্যেই তিনি অবস্থান করিবেন। সুবিধা হইয়াছে। মহারাজের সন্নিধাতা হর্ষ মহারাজের সঙ্গে চষ্টন দুর্গে গিয়াছে, হর্ষের স্থান শূন্য আছে। দূত মহোদয় সেই স্থানেই থাকিবেন। এই ব্যবস্থায় সকলেই সন্তুষ্ট হইলেন। রাজপুরীতে স্থান দিয়া মগধ দূতকে সম্মান দেখানো হইল, অপিচ সন্নিধাতার অপেক্ষাকৃত নিকৃষ্ট পর্যায়ে স্থান দিয়া অধিক সম্মান দেখানো হইল না। চতুর্ভট্ট সুখী হইলেন। দূত রাজপুরীর প্রাকার মধ্যে রহিল, ইচ্ছা করিলেও পলাইতে পারিবে না। কঞ্চুকির দিকে ফিরিয়া তিনি বলিলেন, লক্ষণ, তোমার উপর দূত প্রবরের সেবার ভার রহিল, এখন তাহাকে বিশ্রাম মন্দিরে লইয়া যাও। বলিয়া অর্থপূর্ণভাবে কঞ্চুকির পানে চাহিলেন। লক্ষণ কঞ্চুকি চতুর্ভট্টের মনোগত অভিপ্রায় বুঝিয়াছিল। সে চিত্রকের নিকটে আসিয়া বহু সমাদর সহকারে তাহাকে বিশ্রাম মন্দিরে আহ্বান করিল। চিত্রক রাজকুমারীকে যুক্ত করে অভিবাদন করিয়া কঞ্চুকির অনুবর্তন করিতে উদ্যত হইয়াছিল। সহসা একটা কথা স্মরণ হওয়ায় সে ফিরিয়া দাঁড়াইল, বলিল, দেবদুহিতাকে একটি সংবাদ জানাইতে ইচ্ছা করি। গত রাত্রে আমি যে অন্ধকূপে বন্দী ছিলাম, সেখানে একটি স্ত্রীলোক বন্দিনী আছে। রট্টা নেত্র বিস্ফারিত করিয়া চাহিলেন, স্ত্রীলোক? হ্যাঁ, বন্দিনীর নাম পৃথা। সুগোপা রট্টার পদমূলে বসিয়া শুনিতেছিল, সে চমকিয়া উঠিল, পৃথা? চিত্রক বলিল, হতভাগিনী 25 বৎসর ওই কারাকূপে বন্দিনী আছে। যখন প্রথম হুন অভিযান হয়, তখন পৃথা পূর্বতন রাজপুত্রের ধাত্রী ছিল। এক হুন যোদ্ধা তাহাকে বলাৎকারপূর্বক ওই স্থানে বন্দিনী করিয়া রাখিয়াছিল। সুগোপা ছিন্ন জ্যা ধনুর ন্যায় উৎক্ষিপ্ত হইয়া চিৎকার করিয়া উঠিল, আমার মা, আমার মা! অষ্টম পরিচ্ছেদ। রাজপুরীতে। রাজপুরীর প্রাকার বেষ্টনীর মধ্যে অনেকগুলি প্রাসাদ আছে। কোনোটি সভাগৃহ, কোনোটি কোষাগার, কোনোটি মন্ত্রণা ভবন। এ কথা পূর্বে বলা হইয়াছে। রাজকন্যা যে প্রাসাদে বাস করেন তাহা অবরোধ। তাহার পাশে রাজার জন্য পৃথক ভবন। উভয় প্রাসাদের মধ্যে অলিন্দের সংযোগ। উভয় প্রাসাদ ত্রিভূমক। রাজপ্রাসাদের নিম্নতলে এক পাশের কয়েকটি কক্ষ লইয়া সন্নিধাতা হর্ষের বাসস্থান। রাজবৈভবের তুলনায় ইহা অপকৃষ্ট হইলেও
সাধারণ মানুষের পক্ষে ঐশ্বর্যের চূড়ান্ত। কঞ্চুকি লক্ষণ চিত্রককে এই স্থানে আনিয়া অধিষ্ঠিত করিল। চিত্রক হৃষ্ট মনে আসন গ্রহণ করিতে না করিতে কঞ্চুকির ইঙ্গিতে কয়েকটা অসুর আকৃতি সম্বাহক আসিয়া তাহাকে ধরিয়া ফেলিল এবং তাহাকে প্রায় উলঙ্গ করিয়া সবেগে তৈলমর্দন করিতে আরম্ভ করিয়া দিল। ইহা রাজকীয় সমাদরের প্রথম প্রবন্ধ। অতঃপর চিত্রক শীতল জলে স্নান করিয়া নববস্ত্র পরিধান করিল, অঙ্গে চন্দন প্রলেপ দিয়া আহারে বসিল। প্রচুর পিষ্টক, পৌলিক, মোদক পরমান্নের আয়োজন, তদুপরি কঞ্চুকির সবিনয় নির্বন্ধ। চিত্রক আকণ্ঠ ভরিয়া ভোজন করিল। তারপর শরতের মেঘ শুভ্র শয্যায় শয়ন। দুইজন নহাপিত আসিয়া অতি আরামদায়কভাবে হস্তপদ টিপিয়া দিতে লাগিল। এই আলস্য সুখ মুদিত চক্ষে উপভোগ করিতে করিতে পুরুষ ভাগ্যের বিচিত্র ভুজঙ্গ গতির কথা চিন্তা করিতে করিতে চিত্রক ঘুমাইয়া পড়িল। ওদিকে সচিব চতুরানন ভট্ট মগধের লিপি পাঠ করিয়াছিলেন। তাহার আশঙ্কা মিথ্যা হয় নাই। রাষ্ট্রনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করিয়া যতখানি রূঢ়তা প্রকাশ করা যাইতে পারে ততখানি রূঢ়তার সহিত লিপিতে বিটঙ্ক রাজ্যের উপর নির্দেশ প্রেরিত হইয়াছে। বিটঙ্ক রাজ অচিরাৎ মগধের সার্বভৌমত্ব স্বীকার করিয়া বক্রী রাজস্ব অর্পণ করুন, নচেত হুন হরিণকেশরী সম্রাট স্কন্দগুপ্ত স্বয়ং সসৈন্য গান্ধার অভিমুখে যাইতেছেন ইত্যাদি। পত্রপাঠ করিয়া চতুর্ভট্ট দীর্ঘকাল গভীর চিন্তায় মগ্ন রহিলেন। তারপর অন্য সচিবদের ডাকিয়া মন্ত্রণায় বসিলেন। সেনপক্ষীর সহিত চটকের প্রতিস্পর্ধিতা সম্ভব নয়, চটকের পক্ষে হিতকরও নয়। কিন্তু রাজনীতির ক্ষেত্রে বাহুবলই সর্বস্ব নয়, কূটনীতিও আছে। স্কন্দগুপ্ত নূতন হুন অভিযান প্রতিরোধ করিবার জন্য গান্ধারে আসিতেছেন। ঘোর যুদ্ধ বাধিবে, দীর্ঘকাল ধরিয়া যুদ্ধ চলিবে। শেষ পর্যন্ত ফলাফল কিরূপ দাঁড়াইবে কিছুই বলা যায় না। সুতরাং অবিলম্বে মগধের বশ্যতা স্বীকার না করিয়া ছলছুতা দ্বারা যদি কালহরণ করা যায়, হয়তো অন্তে সুফল ফলিতে পারে। একদিকে হুন, অন্যদিকে স্কন্দগুপ্ত। এই অবস্থায় যথাসাধ্য নিরপেক্ষতা অবলম্বনই যুক্তি। সচিবগণ একমত হইয়া মনস্থ করিলেন, পত্রের উত্তরদানে যথাসম্ভব বিলম্ব করা হোক। দূতটাকে বলা হোক, মহারাজ কপোতকুটে যতদিন না ফিরেন ততদিন পত্রের উত্তরদান সম্ভব নয়। ইতিমধ্যে মহারাজ রট্টকে সব কথা জানাইয়া বার্তা প্রেরণ করা আবশ্যক। তিনি এখন চষ্টন দুর্গেই থাকুন। রাজধানীতে ফিরিবার কোনো তাড়া নাই, কিন্তু এত বড় গুরুতর সংবাদ তাহার গোচর করা সর্বাগ্রে কর্তব্য। এইরূপ মনোনীত হইলে পর তরিতগতি তুরঙ্গ পৃষ্ঠে চষ্টন দুর্গে বার্তাবহ প্রেরিত হইল। মন্ত্রগৃহে যখন এই সকল রাজকার্য চলিতেছিল, কুমারী রট্টা তখন নিজ ভবনে ছিলেন। আজ নানা কারণে তাহার মন কিছু উদ্ভ্রান্ত হইয়াছিল। প্রথমেই স্বপ্ন দেখিতে দেখিতে জাগরণ, তারপর চোর ঘটিত ব্যাপারের অদ্ভুত পরিসমাপ্তি। মগধের দূত, মগধ, বিশ্ববিশ্রুত পাটলিপুত্র নগর, দিগ্বিজয়ী বীর স্কন্দগুপ্ত। দূত নিজের কি নাম বলিয়াছিল? চিত্রক বর্মা। চিত্রক, চিত্রব্যাঘ্র, ব্যাঘ্রের সহিত কোথাও যেন সাদৃশ্য আছে। চোখের দৃষ্টি বড় নির্ভীক। সর্বশেষে সুগোপার মাতার উদ্ধার। সুগোপার মাতা প্রাক্তন রাজপুত্রের ধাত্রী ছিল, কুমারী রট্টা তাহা জানিতেন। অভাগিনীর এই দুর্দশা হইয়াছিল। সকলের অজ্ঞাতে 25 বৎসর বন্দিনী ছিল। কেমন করিয়া বাঁচিয়াছিল? কে তাহাকে আহার দিত? পৃথার দূরদৃষ্টের কথা ভাবিয়া রট্টার ঘন ঘন নিঃশ্বাস পড়িল। 25 বৎসর পূর্বে হুনেরা কি বর্বরতাই না করিয়াছিল। রট্টা হুন দুহিতা, তবু। সুগোপা মাতাকে উদ্ধার করিয়া কাঁদিতে কাঁদিতে গৃহে লইয়া গিয়াছিল। সুগোপা বড় কান্না কাঁদিয়াছিল। স্মরণ করিয়া রট্টার চোখেও জল আসিল। তাহার ইচ্ছা হইল সুগোপার গৃহে গিয়া তাহাকে দেখিয়া আসেন। সুগোপার গৃহে তিনি বহুবার গিয়াছেন,
যখন ইচ্ছা গিয়াছেন, কিন্তু আজ যাইতে তাহার সংকোচ বোধ হইল। প্রিয় সখী সুগোপা অমৃতকল্পা মাতাকে পাইয়া তুমুল হৃদয় আবেগের আবর্তে নিমজ্জিত হইয়াছে। এখন রট্টা তাহার কাছে যাইলে সে বিভ্রান্ত হইবে, বিব্রত হইবে। মধ্যাহ্ন অতীত হইবার পর রট্টা গ্রহাচার্যকে ডাকিয়া পাঠাইলেন। গ্রহাচার্য আসিলেন। স্বপ্ন কথা শুনিয়া তিনি প্রশ্ন গণনার আঁখ কষিলেন, দিক নির্ণয় করিলেন, লগ্ন নির্ধারণ করিলেন। তারপর ফলাদেশ করিলেন, কল্যাণী, তোমার জীবনের এক মহাসন্ধিক্ষণ উপস্থিত, কিন্তু শঙ্কিত হইও না, অন্তে ফল শুভ হইবে। এক দিংনাগ সদৃশ মহাতেজস্বী পুরুষের সহিত তোমার পরিচয় ঘটিবে। এই পুরুষ সিংহ তোমার প্রতি প্রসন্ন হইবেন। তোমার বিবাহের কালও আসন্ন। শুভমস্তু। গ্রহবিপ্রের ভাবগতিক দেখিয়া মনে হইল তিনি সব কথা খুলিয়া বলিলেন না, কিছু চাপিয়া গেলেন। তিনি বিদায় হইলে রট্টা দীর্ঘকাল করলগ্ন কপলে বসিয়া রহিলেন। শেষে নিঃশ্বাস ত্যাগ করিয়া ভাবিলেন, নিয়তির বিধান যখন অখণ্ডনীয়, তখন চিন্তা করিয়া লাভ কি। ক্রমে অপরাহ্ন হইল। ওদিকে চিত্রক দীর্ঘ দিমানিদ্রার পর জাগিয়া উঠিয়াছে। শরীর বেশ স্বচ্ছন্দ। গত কয়েকদিনের নানা ক্লেশজনিত গ্লানি আর নাই। তাহার মনেরও শরীরের অনুপাতে প্রফুল্ল হওয়া উচিত ছিল, কিন্তু চিত্রক অনুভব করিল তাহার মন প্রফুল্ল না হইয়া বরং ক্রমশ উদ্বিগ্ন হইয়া উঠিতেছে। রাজপুরীর আদর আপ্যায়নে সে অভ্যস্ত নয়। উপরন্তু কঞ্চুকি লক্ষণ যেন একটু অধিক পরিচর্যা করিতেছে। সে দণ্ডে দণ্ডে আসিয়া চিত্রকের সুখ স্বাচ্ছন্দ্যের সন্দেশ লইতেছে। তদুপরি তাহার কয়েকটা অনুচর সর্বদাই চিত্রককে বেষ্টন করিয়া আছে। কেহ ব্যজন করিতেছে, কেহ শীতল তক্র বা ফলাম্ল রস আনিয়া সম্মুখে ধরিতেছে, কেহ বা তাম্বুল দিতেছে। মুহূর্তের জন্যেও সে একাকী থাকিতে পাইতেছে না। তাহার সন্দেহ হইল এই সাড়ম্বর আপ্যায়নের অন্তরালে অদৃশ্য জাল তাহাকে ঘিরিয়া রহিয়াছে। সে মনে মনে অতিষ্ঠ হইয়া উঠিল। হঠতাবশে রাজকুমারী রট্টার নিমন্ত্রণ গ্রহণ না করিলেই বোধহয় ভালো হইত। সন্ধ্যার প্রাক্কালে চিত্রক মনে মনে একটি সংকল্প স্থির করিয়া গাত্রোত্থান করিল। উত্তরীয় স্কন্ধে লইতেই এক কিঙ্কর জোড়ো হস্তে আসিয়া সম্মুখে দাঁড়াইল। কি প্রয়োজন, আদেশ করুন আর্য, আনবেদু। চিত্রক বলিল, বহির্ভাগে পরিভ্রমণ করিবার ইচ্ছা করিয়াছি, বায়ু সেবনের প্রয়োজন। কিঙ্কর পশ্চাৎপদ হইয়া অন্তর্হিত হইল। চিত্রক রাজভবনের বাহিরে পদার্পণ করিয়াছে। কোথা হইতে কঞ্চুকি আসিয়া হাসি মুখে তাহার সহিত যোগ দিল। সায়ংকালে বায়ু সেবনের ইচ্ছা হইয়াছে, ভালো ভালো, চলুন আপনাকে রাজপুরী দেখাই। বলিয়া লক্ষণ কঞ্চুকি লক্ষণ ভ্রাতার মতোই তাহার সহগামী হইল। দুইজনে পুরভূমির যত্র তত্র বিচরণ করিতে লাগিল। চিত্রক বুঝিল পুরীর বাহিরে যাইবার চেষ্টা বৃথা। সে পুরো প্রাকারের বাহিরে যাইবার ইচ্ছা প্রকাশ করিলে কঞ্চুকি হয়তো বাধা দিবে না, কিন্তু নিজে সঙ্গে থাকিবে। সুতরাং বাহিরে যাইবার আগ্রহ প্রকাশ না করাই ভালো। বিস্তৃত পুরভূমির স্থানে স্থানে বৃক্ষবাটিকা, লতামণ্ডপ। মানুষ বেশি নাই, যাহারা আছে তাহারা অধিকাংশই সশস্ত্র প্রতিহার কিংবা রক্ষী। 2-4 জন উদ্যান পালও আছে। তাহারা সকলে নিজ নিজ কার্যে নিযুক্ত। ইতস্তত ভ্রমণ করিতে করিতে চিত্রক অনুভব করিল কঞ্চুকি ছাড়াও অন্য কেহ তাহার উপর লক্ষ্য রাখিয়াছে, নিজে অলক্ষ্যে থাকিয়া তাহাকে অনুসরণ করিতেছে। চিত্রক চকিতে কয়েকবার ঘাড় ফিরাইয়া দেখিল, কিন্তু সন্ধ্যার মন্দালোকে বিশেষ কিছু ঠাহর করিতে পারিল না। তারপর এক বৃক্ষবাটিকার নিকটে চিত্রক তাহার অদৃশ্য অনুসরণকারীকে মুখোমুখি দেখিতে পাইল। এক বৃক্ষের অন্তরাল হইতে একজোড়া ভয়ঙ্কর চক্ষু তাহার দিকে চাহিয়া আছে, হিংসা বিকৃত মুখে জ্বলন্ত 2টা চক্ষু। চিত্রক চমকিয়া বলিয়া উঠিল, ওকে? সঙ্গে সঙ্গে মূর্তি ছায়ার ন্যায় মিলাইয়া গেল। কঞ্চুকি বলিল, ও গুহ, আপনাকে নূতন মানুষ দেখিয়া বোধহয় কৌতূহলী হইয়াছে। চিত্রকের গত রাত্রির কথা মনে পড়িল। হ্যাঁ, সেই বটে, কিন্তু গত রাত্রে গুহর চোখে এমন তীব্র দৃষ্টি ছিল না। চিত্রক কঞ্চুকিকে প্রশ্ন করিলে কঞ্চুকি সংক্ষেপে পাগল গুহর বৃত্তান্ত বলিল।
তখন চিত্রক অন্ধকূপে পৃথার নিকট যে কাহিনী শুনিয়াছিল তাহার সহিত মিলাইয়া প্রকৃত ঘটনা অনেকটা অনুমান করিয়া লইল। গুহই পৃথাকে হরণ করিয়া কূটরন্ধ্রে লুকাইয়া রাখিয়াছিল। ইচ্ছা ছিল যুদ্ধ শেষ হইলে ফিরিয়া আসিয়া তাহাকে দখল করিবে, কিন্তু মস্তকে আঘাত পাইয়া তাহার স্মৃতিভ্রংশ হয়। তবু সে সব কথা ভুলে নাই। কোনো অর্ধবিভ্রান্ত বৃত্তির দ্বারা পরিচালিত হইয়া গোপনে পৃথাকে খাদ্য দিয়া যাইত। শতাব্দীর এক পাদ ধরিয়া সে এই কাজ করিয়াছে। আশ্চর্য মস্তিষ্কের ক্রিয়া, আশ্চর্য জীবনের সহজাত সংস্কার। ক্রমে দিবালোক মুছিয়া গিয়া চাঁদের আলো ফুটিয়া উঠিল। রাজপুরীর ভবনে ভবনে দীপমালা জ্বলিল। প্রদোষের এই সন্ধিক্ষণে চারিদিকে চাহিয়া চিত্রকের মনে হইল সে এই নির্বান্ধব পুরীতে একান্ত একাকী, নিতান্ত অসহায়। কাল বন্দী হইবার পর অন্ধকার কারাকূপের মধ্যে তাহার যে অবস্থা হইয়াছিল, আজ রাজপুরীর দীপোদ্ভাসিত প্রাঙ্গণে সে অবস্থার কিছুমাত্র পরিবর্তন হয় নাই। সহসা তাহার অন্তর অসহ্য অধীরতায় ছটফট করিয়া উঠিল। সে যেন জল হইতে তীরে নিক্ষিপ্ত মিন। কিন্তু সে তাহার মনের অবস্থা সযত্নে গোপন করিয়া কঞ্চুকি সমভিব্যাহারে নিজ বাসভবনের দিকে ফিরিয়া চলিল। রাত্রির মধ্যযামে রাজপুরীর আলোকমালা নির্বাপিত হইয়াছিল। শুক্লা চতুর্দশীর চন্দ্র পশ্চিম দিকে ঢলিয়া পড়িয়াছিল। মাঝে মাঝে লঘু মেঘখণ্ড আসিয়া স্বচ্ছ আবরণে চন্দ্রকে ঢাকিয়া দিতেছিল। রাজভবন সুপ্ত, কোথাও শব্দ নাই। চিত্রক আপন শয়নকক্ষে শয্যায় লম্বমান ছিল, ধীরে ধীরে উঠিয়া বসিল। সে ঘুমায় নাই, কেবল চক্ষু মুদিত করিয়া শয্যায় পড়িয়াছিল। ঘরের এক কোণে স্তিমিত বর্তিকা অস্পষ্ট আলোক বিকীর্ণ করিতেছে। মুক্ত বাতায়ন পথে মৃদু বায়ুর সহিত জ্যোৎস্নার প্রতিভাস কক্ষে প্রবেশ করিতেছে। চিত্রক নিঃশব্দে পালঙ্ক হইতে নামিয়া বাতায়নের সম্মুখে গিয়া দাঁড়াইল। কোনো জনমানব নাই। চন্দ্রিকালিপ্ত পুরী নিথর দাঁড়াইয়া আছে। চন্দ্রবিম্ব স্বচ্ছ মেঘে ঢাকা পড়িল। বহির্দৃশ্য আবছায়া হইয়া গেল। চিত্রক তখন বাতায়ন হইতে সরিয়া আসিয়া দ্বারপথে উঁকি মারিল। দ্বারের বাহিরে একটা কিঙ্কর বসিয়া বসিয়া ঘুমাইতেছে, অন্য কেহ নাই। চিত্রক নিঃশব্দে ফিরিয়া আসিল। প্রাচীর গাত্রে তাহার সকোষ অসি ঝুলিতেছিল, সে তাহা কোমরে বাঁধিল। তারপর লঘু পদে বাতায়ন লঙ্ঘন করিয়া সে পুরভূমিতে উত্তীর্ণ হইল। দীর্ঘ নিঃশ্বাস টানিয়া ভাবিল, একটা বাধা উত্তীর্ণ হইয়াছি, আর একটা বাকি, পুরো প্রাকার। ইহা পার হইলেই মুক্তি। অদূরে একটি লতামণ্ডপের অন্তরাল হইতে দুইটি তীক্ষ্ণ চক্ষু যে তাহাকে লক্ষ্য করিতেছে, তাহা সে জানিতে পারিল না। চন্দ্রের মুখে আবার মেঘের আচ্ছাদন পড়িল। এই সুযোগে চিত্রক ত্বরিত পদে প্রাকারের দিকে চলিল। প্রাকারের ভিতর দিকে স্থানে স্থানে প্রাকার শীর্ষে উঠিবার সংকীর্ণ সোপান আছে, তাহা সে সায়ংকালে লক্ষ্য করিয়াছিল। প্রাকার শীর্ষে উঠিয়া চিত্রক বাহিরের দিকে উঁকি মারিল। প্রাকার বহির্ভূমি হইতে প্রায় ৫০ হস্ত উচ্চ। তাহার মসৃণ পাষাণ গাত্র বাহিয়া নামিবার বা উঠিবার উপায় নাই। এক উপায় বজ্রাঙ্গ বলি পবনপুত্রকে স্মরণ করিয়া নিম্নে লাফাইয়া পড়া, কিন্তু তাহাতে যদি বা প্রাণ বাঁচে, হস্তপদ রক্ষা পাইবে না, অস্থি ভাঙিবে। তখন পলায়নের চেষ্টা হাস্যকর প্রহসনে পরিণত হইবে। তবে এখন কি কর্তব্য? আবার চুপি চুপি গিয়া শয্যায় শুইয়া থাকা? না, আরও চেষ্টা করিতে হইবে। বাহির হইবার একমাত্র পথ তোরণ দ্বার। তোরণ দ্বারে প্রতিহার আছে, তাহার চোখে ধুলা দিয়া বাহির হওয়া কি অসম্ভব? কে বলিতে পারে, প্রতিহার হয়তো ঘুমাইয়া পড়িয়াছে। চিত্রক প্রাকারের উপর দিয়া তোরণ দ্বারের অভিমুখে চলিল। সাবধানে চলিতে চলিতে তাহার মনে হইল পশ্চাতে কেহ আসিতেছে। সে চকিতে ফিরিয়া চাহিল, কিন্তু কাহাকেও দেখিতে পাইল না। তোরণ স্তম্ভের কাছে পৌঁছিয়া চিত্রক সন্তর্পণে নিম্নে দৃষ্টি প্রেরণ করিল।
দেখিল প্রতিহার দ্বারের লৌহ কবাটে পৃষ্ঠ রাখিয়া পদদ্বয় প্রসারণপূর্বক ভূমিতে বসিয়া আছে। তাহার চিবুক বক্ষের উপর নত হইয়া পড়িয়াছে, ভল্লটি জানুর উপর স্থাপিত। প্রতিহার যে নিদ্রা সুখ উপভোগ করিতেছে তাহাতে সন্দেহ নাই। তাহাকে দেখিতে দেখিতে চিত্রকের নাসাপুট স্ফুরিত হইতে লাগিল, ললাটের টিকা ধীরে ধীরে রক্তবর্ণ ধারণ করিল। দেহের স্নায়ুপেশী কঠিন করিয়া সে ক্ষণকাল চিন্তা করিল, তারপর নিঃশব্দে কোষ হইতে তরবারি বাহির করিল। ইহাই এখন একমাত্র উপায়। তরুণ দ্বারের গাত্রে যে ক্ষুদ্র কবাট আছে তাহা খুলিয়া সে বাহির হইবার চেষ্টা করিবে। প্রতিহারকে না জাগাইয়া যদি বাহির হইতে পারে ভালো, আর যদি প্রতিহারে জাগিয়া ওঠে তখন। নিকটেই শীর্ণ সোপান শ্রেণী। চিত্রক নিচে নামিল। তরুণ স্তম্ভের গা ঘেঁষিয়া অতি সতর্ক পদসঞ্চারে নিদ্রিত প্রতিহারের দিকে অগ্রসর হইল। এতক্ষণে সে প্রতিহারের মুখ দেখিতে পাইল। দেখিল গত রাত্রির সেই প্রতিহার। ওষ্ঠাধর দৃঢ়বদ্ধ করিয়া চিত্রক আর এক পদ অগ্রসর হইল, কিন্তু আর তাহাকে অগ্রসর হইতে হইল না। এই সময় পশ্চাতে একটা গভীর গর্জনধ্বনি হইল। সঙ্গে সঙ্গে ভল্লুকের মতো একটা জীব তাহার স্কন্ধে লাফাইয়া পড়িয়া দুই বজ্র বাহু দিয়া তাহার কণ্ঠ চাপিয়া ধরিল। অতর্কিত আক্রমণে চিত্রক সম্মুখ দিকে পড়িয়া গেল। আক্রমকও সঙ্গে সঙ্গে পড়িল, কিন্তু তাহার বাহুবন্ধন শ্লথ হইল না। চিত্রকের শ্বাস রোধ হইবার উপক্রম হইল। শত্রুপৃষ্ঠের উপর চিত্রক তাহাকে দেখিতে পাইল না। অন্ধভাবে মাটিতে পড়িয়া সে অদৃশ্য আততায়ীর সহিত যুদ্ধ করিতে লাগিল। তাহার মুষ্টি হইতে তরবারি পড়িয়া গেল। দুই হাতে প্রাণপণ চেষ্টা করিয়াও কিন্তু সে আততায়ীর নাগ পাশ হইতে নিজ কণ্ঠ মুক্ত করিতে পারিল না। এদিকে প্রতিহার আচম্বিতে ঘুম ভাঙিয়া দেখিল সম্মুখে গজকচ্ছপের যুদ্ধ বাঁধিয়া গিয়াছে। কিছু না বুঝিয়াই সে লাফাইয়া উঠিল এবং কোটি হইতে একটা তুরি বাহির করিয়া তাহাতে ফুৎকার দিতে লাগিল। তুর্যের তারধ্বনিতে চারিদিক সচকিত হইয়া উঠিল। চিত্রকের অবস্থা ততক্ষণে শোচনীয় হইয়া উঠিয়াছে। তাহার সংজ্ঞা লুপ্ত হইয়া আসিতেছে। কণ্ঠ মুক্ত করিবার চেষ্টা বৃথা। অন্ধভাবে চিত্রক মাটিতে হাত রাখিল। তরবারিটা তাহার হাতে ঠেকিল। মোহগ্রস্তভাবে তরবারি মুষ্টিতে লইয়া চিত্রক কোন ক্রমে জানুর উপর উঠিল। তারপর তরবারি পিছন দিকে ফিরাইল। আততায়ী যেখানে তাহার পৃষ্ঠের উপর জড়াইয়া ধরিয়াছে সেইখানে তরবারির অগ্রভাগ রাখিয়া দুই হাতে আকর্ষণ করিল। তরবারি ধীরে ধীরে আততায়ীর পঞ্জর মধ্যে প্রবেশ করিল। কিছুক্ষণ আততায়ী তদবস্থ রহিল। তারপর তাহার বাহুবন্ধন সহসা শিথিল হইল। সে চিত্রকের পৃষ্ঠ হইতে গড়াইয়া মাটিতে পড়িয়া গেল। ফুসফুস ভরিয়া শ্বাস গ্রহণপূর্বক চিত্রক টলিতে টলিতে উঠিয়া দাঁড়াইল। ইতিমধ্যে তুরিধ্বনিতে আকৃষ্ট হইয়া কয়েকজন পুরবাসী ভৃত্য ছুটিয়া আসিয়াছিল এবং দণ্ডাদির দ্বারা চিত্রককে প্রহার করিতে উদ্যত হইয়াছিল, কিন্তু চিত্রক উঠিয়া দাঁড়াইলে তাহার মুখ দেখিয়া তাহারা নিরস্ত হইল। তরুণ প্রতিহার ভল্ল অগ্রবর্তী করিয়া কাছে আসিয়া মহাবিস্ময়ে বলিয়া উঠিল, আরে এ কি? এ যে কাল রাত্রির চোর, না না মগধের দূত মহাশয়। এত রাত্রে এখানে কি করিতেছেন? ওটাকে? চিত্রক ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে বলিল, জানি না, আমাকে পিছন হইতে আচম্বিতে আক্রমণ করিয়াছিল। আততায়ী রশিবিদ্ধ দেহটা অধমুখ হইয়া পড়িয়াছিল। একজন গিয়া তাহাকে উল্টাইয়া দিল। তখন চন্দ্রালোকে তাহার মুখ দেখিয়া সকলে স্তব্ধ হইয়া গেল। গুহ গুহ মরিয়াছে। তাহার দেহটা শিথিল জড়পিণ্ডে পরিণত হইয়াছে। প্রতিহার বিস্ময় সংহত কণ্ঠে বলিল, কি আশ্চর্য! গুহ গুহ আপনাকে আক্রমণ করিয়াছিল? কিন্তু সে বড় নিরীহ, কখনো কাহাকেও আক্রমণ করে নাই। আজ সহসা আপনাকে আক্রমণ করিল কেন? চিত্রক উত্তর দিল না। এক দৃষ্টে গুহর মৃত মুখের পানে চাহিয়া রহিল। গুহর মুখ শান্ত, যেন দীর্ঘ জাগরণের পর সে ঘুমাইয়া পড়িয়াছে। এই মানুষটাই ক্ষণেক পূর্বে হিংস্র ঋক্ষের ন্যায় তাহার কণ্ঠনালী চাপিয়া মারিবার উপক্রম করিয়াছিল, তাহা বুঝিবার উপায় নাই। এই খর্ব ক্ষুদ্র দেহে এমন পাশবিক শক্তি ছিল, তাহাও অনুমান করা যায় না। প্রতিহার ওদিকে প্রশ্ন করিয়া চলিয়াছে, কিন্তু গুহ আপনার প্রতি এমন মারাত্মক আক্রমণ করিল কেন? সে অবশ্য পাগল ছিল, কিন্তু কাহাকেও অকারণে আক্রমণ করা। চিত্রক বলিল, অকারণ নয়। আমার প্রতি তাহার বিদ্বেষের কারণ বুঝিয়াছি। পৃথার মুক্তি।
গুহ ভাবিয়াছিল আমি তাহার গুপ্তধন চুরি করিয়াছি। গুহর পাশে নতজানু হইয়া চিত্রক ধীরে ধীরে তাহার পঞ্জর হইতে তরবারি বাহির করিয়া লইল। মৃত্যুর পরপারে গুহ আবার তাহার লুপ্ত স্মৃতি ফিরিয়া পাইয়াছে কিনা কে জানে। নবম পরিচ্ছেদ। তিলক বর্মা। পরদিন প্রাতঃকালে সচিব চতুর্ভট্ট রাজভবনে চিত্রকের সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। স্বস্তি বাচন করিয়া বলিলেন, কাল রাত্রে আপনি পৌরভূমিতে আক্রান্ত হইয়াছিলেন শুনিয়া অত্যন্ত দুঃখিত হইয়াছি। আপনার দেখিতেছি মন্দ দশা চলিয়াছে, পদে পদে বিপন্ন হইতেছেন। গভীর রাত্রে অরক্ষিত অবস্থায় বাহির হওয়া নিরাপদ নয়, রাজপুরীর মধ্যেও বিপদ ঘটিতে পারে। কঞ্চুকি উপস্থিত ছিল, সে বলিল, সেই কথাই তো আমিও বলিতেছি, কিন্তু দূত প্রবরের বয়স অল্প, মন চঞ্চল, বলিয়া মুখ টিপিয়া হাসিল। চতুর্ভট্ট জিজ্ঞাসা করিলেন, রাত্রে কি নিদ্রার ব্যাঘাত ঘটিয়াছিল? প্রশ্নের অন্তর্নিহিত প্রকৃত প্রশ্নটি চিত্রক বুঝিতে পারিল। সচিব জানিতে চান কি জন্য রাত্রির মধ্যযামে সে একাকী বাহিরে গিয়াছিল। এই প্রশ্নের জন্য চিত্রক প্রস্তুত ছিল। সে মনে মনে একটি কাহিনী রচনা করিয়া রাখিয়াছিল, এখন তাহাই সচিবকে শুনাইল। গভীর রাত্রে চিত্রকের ঘুম ভাঙিয়া যায়। ঘুম ভাঙিয়া সে দেখে একটা লোক বাতায়ন পথে তাহার কক্ষে প্রবেশ করিবার চেষ্টা করিতেছে। তখন চিত্রক তরবারি লইয়া দুরভিষ্ট ব্যক্তির দিকে অগ্রসর হয়। চোর তাহাকে জাগ্রত দেখিয়া পলায়ন করে। চিত্রকও বাতায়ন উল্লঙ্ঘন করিয়া তাহার পশ্চাৎ ধাবন করে। কিছু দূর পশ্চাৎ ধাবন করিবার পর সে আর চোরকে দেখিতে পায় না। তখন ইতস্তত অন্বেষণ করিতে করিতে তরুণ সন্নিকটে উপস্থিত হইলে গুহ তাহাকে অতর্কিতে আক্রমণ করে ইত্যাদি। কাহিনী অবিশ্বাস্য নয়। চতুর্ভট্ট মন দিয়া শুনিলেন, মনে মনে ভাবিলেন, ইহা যদি মিথ্যা গল্প হয় তবে দূত মহাশয়ের উদ্ভাবনী শক্তি আছে বটে। মুখে বলিলেন, যা হোক, আপনি যে উন্মাদের আক্রমণ হইতে রক্ষা পাইয়াছেন, ইহাই ভাগ্য। আপনি মগধের মহামান্য দূত, আপনার কোনো অনিষ্ট হইলে আমাদের সান্ত্বনা থাকিত না। কঞ্চুকিকে লক্ষ্য করিয়া বলিলেন, লক্ষণ, দিবারাত্র দূত মহাশয়ের রক্ষার ব্যবস্থা করো। তিনি এখন কিছুদিন রাজ অতিথি রূপে থাকিবেন, তাহার অনিষ্ট হইলে দায়িত্ব তোমার, স্মরণ রাখিও। চিত্রক উদ্বিগ্ন হইয়া বলিল, কিন্তু আমি শীঘ্রই চলিয়া যাইতে চাই। আতিথ্য রক্ষা তো হইয়াছে, এবার আমাকে বিদায় দিন। সচিব দৃঢ়ভাবে বলিলেন, এত শীঘ্র যাওয়া অসম্ভব। চষ্টন দুর্গে মহারাজের নিকট মগধের লিপি প্রেরিত হইয়াছে। মহারাজ সম্ভবত আপনার সহিত সাক্ষাৎ করিতে চাহিবেন। তাহার সহিত সাক্ষাৎকার না করিয়া আপনি চলিয়া যাইতে পারেন না। গাত্রোত্থান করিয়া চতুর্ভট্ট নরম সুরে বলিলেন, আপনি ব্যস্ত হইতেছেন কেন? রাজকার্য একদিনে হয় না। কিছুদিন বিশ্রাম করুন, আরাম উপভোগ করুন। তারপর বিটঙ্ক রাজ্যের দূত যখন পত্রের উত্তর লইয়া পাটলিপুত্রে যাইবে, তখন আপনিও তার সঙ্গে ফিরিতে পারিবেন। সকল দিক দিয়া সুবিধা হইবে। সচিব প্রস্থান করিলেন। চিত্রক হতাশাপূর্ণ হৃদয়ে বসিয়া রহিল। তাহার মনশ্চক্ষে কেবলই শশীশেখরের সগৌফ মুখ ভাসিয়া উঠিতে লাগিল। দিনটা প্রায় নিষ্ক্রিয়ভাবেই কাটিল। কঞ্চুকি লক্ষণ যদি বা এ পর্যন্ত চিত্রককে কদাচিৎ চক্ষের অন্তরাল করিতেছিল, এখন একেবারে জলৌকার ন্যায় তাহার অঙ্গে জুড়িয়া গেল। স্নানে, আহারে, নিদ্রায় পলকের তরে তাহার সঙ্গ ছাড়িল না। অপরাহ্নের দিকে উভয়ে অক্ষক্রীড়ায় কালহরণ করিতেছিল। বিনা পণের খেলা, তাই চিত্রকের বিশেষ মন লাগিতেছিল না। এমন সময় অবরোধ হইতে রাজকুমারীর স্বকীয়া এক দাসী আসিল। দাসী কৃতাঞ্জলি পুটে দাঁড়াইতেই কঞ্চুকি ঈষৎ বিস্ময়ে বলিল, বিপাশা, তুমি এখানে কি চাও?
বিপাশা বলিল, আর্য, দেবদুহিতার আদেশে আসিয়াছি। কঞ্চুকিত্তরিতে উঠিয়া দাঁড়াইয়া বলিল, দেবদুহিতার কি আদেশ? বিপাশা বলিল, দেবদুহিতাও উশির গৃহে অবস্থান করিতেছেন, সঙ্গে সখী সুগোপা আছেন। দেবদুহিতা ইচ্ছা করিয়াছেন মগধের দূত মহোদয়ের সহিত কিছু বাক্যালাপ করিবেন। অনুমতি হইলে তাহাকে পথ দেখাইয়া লইয়া যাইতে পারি। কঞ্চুকি বিপদে পড়িল। কোনো রাজদূতের সহিত অবরোধের মধ্যে সাক্ষাৎ করা রাজকন্যার পক্ষে শোভন নয়, নিয়মানুগও নয়। কিন্তু রাজকুমারী এক স্ত্রী জাতি, তাই হৌনকন্যা, অবরোধের শাসন তিনি কোনো কালেই মানেন না। উপরন্তু গণ্ডের উপর পিণ্ড ওই সুগোপা সখীটা আছে। সুগোপাকে কঞ্চুকি স্নেহের চক্ষে দেখে না, সুগোপার সহিত মিশিয়াই রাজকন্যার মর্যাদা জ্ঞান শিথিল হইয়াছে। কিন্তু উপায় কি? এদিকে অবরোধের শালীনতা রক্ষা করিতে হইবে, নহিলে কঞ্চুকির কর্তব্যে ত্রুটি হয়। আবার দূত প্রবরকেও একাকী ছাড়িয়া দেওয়া যায় না। লক্ষণ কঞ্চুকি চট করিয়া কর্তব্য স্থির করিয়া ফেলিল। বিপাশাকে বলিল, তুমি অগ্রবর্তিনী হও, আমি দূত মহাশয়কে লইয়া স্বয়ং যাইতেছি। কঞ্চুকি সঙ্গে থাকিলে অবরোধে পুরুষ প্রবেশের দোষ অনেকটা খালন হইবে, অধিকন্তু দূত মহাশয়ও চোখে চোখে থাকিবেন। অবরোধের পশ্চিম প্রান্তে উশির গৃহ। সারি সারি কয়েকটি কক্ষ, দ্বারে গবাক্ষে সিক্ত উশিরের জাল। গ্রীষ্মের তাপ বর্ধিত হইলে পুরস্ত্রীরা এই সকল শীতল কক্ষে আশ্রয় লইয়া থাকেন। একটি কক্ষে শুভ্র মর্মর পট্টের উপর কুমারী রট্টা উপবিষ্টা ছিলেন। সুগোপা তাঁহার কাছে কুট্টিমের উপর তালবৃন্ত হাতে লইয়া বসিয়াছিল। কঞ্চুকি ও চিত্রক দ্বারের কাছে আসিয়া দাঁড়াইলে সুগোপা তাড়াতাড়ি উঠিয়া একটি গৌড়দেশীয় মসৃণ পট্টিকা পাতিয়া দিল। উভয়ে উপবিষ্ট হইলে রট্টা মুখ টিপিয়া একটু হাসিলেন। কঞ্চুকিকে চিত্রকের সঙ্গে দেখিয়া তিনি ব্যাপার বুঝিয়াছিলেন। কৌতুক তরল কণ্ঠে বলিলেন, এই অবরোধের প্রতি আর্য লক্ষণের যেমন সতর্ক স্নেহ মমতা, শিশু সন্তানের প্রতি মাতারও এমন দেখা যায় না। লক্ষণ অতিশয় অপ্রতিভ হইয়া পড়িল। চিত্রক রাজকুমারীর বাক্যে স্ফোটন দিয়া বলিল, কঞ্চুকি মহাশয় আমার প্রতিও বড় স্নেহশীল, তিলার্ধের জন্যও চোখের আড়াল করেন না। বিড়ম্বিত কঞ্চুকি নত মুখে হেঁ হেঁ করিয়া হাসিবার চেষ্টা করিল। তাহার উভয় সংকট, কর্তব্য করিলে বাক্য যন্ত্রণা, না করিলে মুন্ড লইয়া টানাটানি। যা হোক, অতঃপর কুমারী রট্টা চিত্রককে বলিলেন, দূত মহাশয়, আমার সখী আপনাকে কিছু কথা বলিতে চায়, তাই আপনাকে কষ্ট দিয়াছি। সুগোপা, এবার তোর কথা তুই বল। সুগোপা কোলের উপর দুই যুক্ত হস্ত রাখিয়া নতচক্ষে বসিয়াছিল। এখন ধীরে ধীরে বলিল, আর্য, আমি আপনার অনিষ্ট করিবার চেষ্টা করিয়াছিলাম, প্রতিদানে আপনি আমার ইষ্ট করিয়াছেন। আপনার প্রসাদে আমার মাতাকে ফিরিয়া পাইয়াছি। চিত্রক অবহেলাভরে হস্ত সঞ্চালন করিয়া এমন ভাব প্রকাশ করিল যে মনে হয় এইসব ইষ্টানিষ্ট চেষ্টা তাহার কাছে অকিঞ্চিতকর। সুগোপা তখন বলিল, আপনি উদার চরিত্র, তাই সাহস করিয়া আপনার নিকট একটি অনুগ্রহ ভিক্ষা করিতেছি। আমার অভাগিনী জননী। সুগোপার চক্ষু ছলছল করিয়া উঠিল। উদ্ধার পাইবার পর শয্যা লইয়াছেন। তাহার শরীর অতি দুর্বল, যে কোনো মুহূর্তে প্রাণবায়ু বাহির হইতে পারে, কিন্তু তাহার সংজ্ঞা সম্পূর্ণ সুস্থ আছে। তাহার বড় সাধ আপনাকে একবার দেখিবেন, নিজ মুখে কৃতজ্ঞতা জানাইবেন। চিত্রক বলিল, কৃতজ্ঞতা জানাইবার কোনোই প্রয়োজন নাই, কিন্তু তিনি যদি আমাকে দেখিলে সুখী হন, আমি নিশ্চয়ই দেখা করিব। কোথায় আছেন তিনি? সুগোপা বলিল, আমার গৃহে, আমার কুটির রাজপুরীর বাহিরে কিছু দূরে। যদি অনুগ্রহ করেন এখনই লইয়া যাইতে পারি। চিত্রক উঠিয়া দাঁড়াইল। চলুন, আমি প্রস্তুত। কঞ্চুকি ত্রস্তভাবে লাফাইয়া উঠিল। হ্যাঁ, রাজপুরীর বাহিরে? তা তা আমি সঙ্গে দুইজন রক্ষী দিতেছি। চিত্রক বলিল, নিষ্প্রয়োজন, আমি আত্মরক্ষা করিতে সমর্থ। বিব্রত কঞ্চুকি বলিল, কিন্তু তাহা কি করিয়া হইতে পারে? আর্য চতুর্ভট্ট, অর্থাৎ আপনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার উপর।
চিত্রক রট্টার দিকে চাহিয়া করুণ হাসিল। আমার উপর কঞ্চুকি মহাশয়ের বিশ্বাস নাই। তিনি বোধহয় এখনো আমাকে চোর বলিয়াই মনে করেন। তাহার সন্দেহ, ছাড়া পাইলেই আমি আবার ঘোড়া চুরি করিব। রট্টা ঈষৎ ভ্রুকুঞ্চন করিলেন। আর্য লক্ষণ, রক্ষীর প্রয়োজন নাই। সুগোপা দূত মহাশয়কে লইয়া যাইবে, আবার পৌঁছাইয়া দিবে। পিণ্ড গলাধ্যকরণ করিয়া কঞ্চুকি বলিল, তা তা দেবদহিতার যদি তাহাই অভিরুচি। চিত্রক মনে মনে ভাবিল, এই সুযোগ। সে আর রাজকুমারীর সঙ্গে দৃষ্টি বিনিময় করিল না। রট্টার চোখে কি জানি কি সম্মোহন আছে, চোখাচোখি হইলে আবার হয়তো তাহার মনের গতি পরিবর্তিত হইবে। সে সুগোপার অনুসরণ করিয়া উশির গৃহ হইতে বাহির হইল। রাজপুরীর তোরণদ্বারের সম্মুখ দিয়া যে পথ গিয়াছে, তাহা দক্ষিণ দিকে কিছু দূর গিয়া নিম্নাভিমুখে অবতরণ করিয়াছে। তারপর আরও খানিক দূর গিয়া একটি বাঁকের মুখে আসিয়া আবার নিচে নামিয়াছে। এই বাঁকের উপর সুগোপার কুটির। ইহার পর হইতে রাজপুরুষ ও নাগরিক সাধারণের গৃহাদি আরম্ভ হইয়াছে। সুগোপার কুটির ক্ষুদ্র হইলেও সুদৃশ্য, পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে ফুলের বাগান। সুগোপার মালাকর স্বামী গৃহেই ছিল। সুগোপাকে আসিতে দেখিয়া সে ফুল মাল্লাদি লইয়া বাহির হইল। বাজারে ফুলমালা বিক্রয় করিয়া যাহা পাইবে তাহা লইয়া সে মদিরালয়ে প্রবেশ করিবে। লোকটি অতিশয় নীরব প্রকৃতির, আপন মনে উদ্যানের পরিচর্যা করে, মালা গাঁথে, বিক্রয় করে, আর মদিরা সেবা করে। কাহারও সাথে পাঁচে নাই। সুগোপা চিত্রককে মাতার নিকট লইয়া গেল। একটি ঈষদ অন্ধকার কক্ষে খট্টার উপর সযত্ন বিন্যস্ত শয্যায় পৃথা শুইয়া আছে। তাহার দেহ যথাসম্ভব পরিষ্কৃত হইয়াছে, নখ কাটিয়া মাথায় তৈল শেক করা হইয়াছে, কিন্তু কেশের গ্রন্থিযুক্ত তাম্রাভ বর্ণ দূর হয় নাই। মুখের ও দেহের ত্বক দীর্ঘকাল আলোকের স্পর্শাভাবে হরিদ্রাভ বর্ণ ধারণ করিয়াছে। পৃথাশয্যার সহিত যেন মিশিয়া গিয়াছিল। কোটরগত চক্ষু ঊর্ধ্বে নিবদ্ধ ছিল। চিত্রক নিঃশব্দে তাহার শয্যা পার্শ্বে গিয়া দাঁড়াইলে সে ধীরে ধীরে চক্ষু নামাইল। অনেকক্ষণ চিত্রকের মুখের পানে চাহিয়া থাকিয়া ক্ষীণ কণ্ঠে বলিল, তুমি সেই? সুগোপা শয্যা পার্শ্বে নতজানু হইয়া মাথার কপালে হস্ত রাখিল, স্নিগ্ধ কণ্ঠে বলিল, হ্যাঁ মা, ইনিই সেই। আরও কিছুক্ষণ চিত্রককে দেখিয়া পৃথা বলিল, তুমি হুন নও, আর্য। চিত্রক হাসিয়া বলিল, হ্যাঁ, আমি আর্য। যে হুন তোমাকে বন্দী করিয়া রাখিয়াছিল সে মরিয়াছে, বলিয়া সংক্ষেপে গুহের মৃত্যু বিবরণ করিল। শুনিয়া পৃথা বলিল, এখন আর কি আসে যায়, আমার জীবন শেষ হইয়াছে। চিত্রক শয্যা পার্শ্বে বসিয়া সান্ত্বনার কণ্ঠে বলিল, এরূপ কেন মনে করিতেছ? তোমার শরীর আবার সুস্থ হইবে। তোমার কন্যা আছে, তাহাকে লইয়া আবার তুমি সুখী হইবে। যাহা অতীত তাহা ভুলিয়া যাও। পৃথার মুখে আশা বা আনন্দের রেখাপাত হইল না। সে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আমার কথা থাক, তোমার কথা বলো। তুমি আমাকে উদ্ধার করিয়াছ, তোমার কথা শুনিতে চাই। তোমাকে দেখিয়া মনে হইতেছে তুমি অপরিচিত নও, পূর্বে যেন দেখিয়াছি। চিত্রক লঘু হাস্যে বলিল, তুমি তো অন্ধকারে দেখিতে পাও। সে রাত্রে কূট কক্ষে দেখিয়াছিলে, হয়তো সেই স্মৃতি মনে জাগিতেছে। তাহাই হইবে। তোমার নাম কি? চিত্রক বর্মা। পৃথা নীরবে তাহার ক্ষতরেখা চিহ্নিত অঙ্গে চক্ষু বুলাইল। মাতা পিতা জীবিত আছেন? মাতা পিতা? চিত্রক মনে মনে হাসিল। তাহার মাতা পিতা থাকিতে পারে ইহাই যেন অসম্ভব মনে হয়। বলিল, না, জীবিত নাই। তোমার বয়স অল্প মনে হয়। নিতান্ত অল্প নয়, 25-26 বছর। পৃথা কিয়ৎকাল চক্ষু মুদিত করিয়া রহিল। শেষে ধীরে ধীরে বলিল, আমার তিলক বাঁচিয়া থাকিলে তোমার সমবয়স্ক হইত। তিলক কে? কুমার তিলক বর্মা।
আমি তাহার ধাত্রী ছিলাম। সে আর সুগোপা একদিনে জন্মিয়াছিল, আমার দুগ্ধ দুজনকে ভাগ করিয়া দিতাম। সুগোপা নিম্নস্বরে বলিল, মা, ও কথা আর মনে আনিও না। পৃথা চক্ষু নিমীলিত করিয়া বলিল, তাহার কথা ভুলিতে পারি না। নবনীতের ন্যায় সুকুমার শিশু, সেই শিশুকে হুনেরা আমার বুক হইতে ছিঁড়িয়া লইল। তারপর তারপর অকাল বৃদ্ধা পৃথার পাণ্ডুর গণ্ড বহিয়া বিন্দু বিন্দু অশ্রুক্ষরিত হইতে লাগিল। সুগোপা চিত্রকের সহিত বিষণ্ণ দৃষ্টি বিনিময় করিল। চিত্রক বলিল, ক্ষত্রিয় শিশু যদি তরবারির আঘাতে মরিয়া থাকে, তাহাতে আক্ষেপ করিবার কি আছে? কৃতদাস হইয়া বাঁচিয়া থাকার অপেক্ষা সে ভালো। পৃথা নিস্তেজ স্বরে বলিল, রাজার ছেলে কৃতদাস হয় নাই সে ভালো, কিন্তু রাজ জ্যোতিষী বলিয়াছিলেন এ শিশু রাজ টিকা লইয়া জন্মিয়াছে, রাজ চক্রবর্তী হইবে। কই, তাহা তো হইল না। রাজ জ্যোতিষীর কথা মিথ্যা হইল। চিত্রক মৃদু হাস্যে বলিল, রাজ জ্যোতিষীর কথা অমন মিথ্যা হয়, কিন্তু রাজ টিকা লইয়া জন্মিয়াছে, ইহার অর্থ কি? পৃথা ধীরে ধীরে বলিল, আমি যেন চোখের উপর দেখিতে পাইতেছি। তাহার ভ্রুর মধ্যস্থলে জটুল ছিল। অন্য সময় দেখা যাইত না, কিন্তু সে কাঁদিলে বা ক্রুদ্ধ হইলে ওই জটুল রক্তবর্ণ হইয়া ফুটিয়া উঠিত। মনে হইত যেন রক্তচন্দনের তিলক। তাই তাহার নামকরণ হইয়াছিল তিলক বর্মা। বাতাসের ফুৎকারে ভস্মাবৃত অঙ্গার যেমন স্ফুরিত হইয়া ওঠে, চিত্রকের ভ্রুমধ্যে তেমনি রক্তটিকা জ্বলিয়া উঠিল। সে ব্যয়ত চক্ষে চাহিয়া অর্ধ নিরুদ্ধ কণ্ঠে বলিল, কি বলিলে? পৃথা চক্ষু মেলিল। সম্মুখেই চিত্রকের মুখ তাহার মুখের উপর ঝুঁকিয়া আছে। সেই মুখে ভ্রু যুগলের মধ্যে প্রবালের ন্যায় তিলক জ্বলিতেছে। পৃথার চক্ষু ক্রমে বিস্ফারিত হইতে লাগিল। তারপর সে চিৎকার করিয়া উঠিল, তিলক, আমার তিলক বর্মা, পুত্র, পুত্র! পৃথা দুই কঙ্কাল সার হস্তে চিত্রককে টানিয়া বুকের উপর চাপিয়া ধরিতে চাহিল, কিন্তু এই প্রবল উত্তেজনায় তাহার দেহের সমস্ত শক্তি নিঃশেষ হইয়া গিয়াছিল। সহসা তাহার হস্ত শিথিল হইয়া চিত্রকের স্কন্ধ হইতে খসিয়া পড়িল। সে চক্ষু মুদিত করিয়া মৃতবৎ স্থির হইয়া রহিল। সুগোপা কাঁদিয়া উঠিল। চিত্রক পৃথার বক্ষের উপর করতল রাখিয়া দেখিল অতি ক্ষীণ হৃৎপিণ্ডের স্পন্দন অনুভূত হইতেছে। সে সুগোপাকে বলিল, এখনো বাঁচিয়া আছেন, যদি সম্ভব হয় শীঘ্র চিকিৎসক ডাকো। সুগোপা ছুটিয়া বাহির হইয়া গেল। রাজবৈদ্য রট্টার আদেশে পৃথার চিকিৎসার ভার লইয়াছিলেন। রাজবৈদ্যের বাসভবন নিকটেই। অল্পক্ষণের মধ্যে সুগোপা বৈদ্যকে লইয়া ফিরিয়া আসিল। নাড়ি পরীক্ষা করিয়া বৈদ্যরাজ ঈষৎ মুখ বিকৃত করিলেন। তারপর সূচিকাভরণ প্রয়োগ করিলেন। সে রাত্রে চিত্রক রাজপুরীতে ফিরিয়া গেল না। সন্দিগ্ধ কঞ্চুকি অলক্ষিতে 2টি গুপ্তরক্ষী পাঠাইয়াছিল, তাহারা সারা রাত্রি সুগোপার কুটিরের বাহিরে পাহারা দিল। গভীর রাত্রে পৃথা মোহাচ্ছন্নভাবে পড়িয়াছিল। চিত্রক তাহার শয্যাপার্শ্বে দাঁড়াইয়া সুগোপার স্কন্ধের উপর হাত রাখিল। সুগোপা, তুমি আমার ভগিনী, আমরা একই স্তনদুগ্ধ পান করিয়াছি। সুগোপা শুধু সজল নেত্রে চাহিয়া রহিল। চিত্রক বলিল, যে কথা আজ শুনিয়াছ তাহা কাহাকেও বলিও না, বলিলে আমার জীবন সংশয় হইতে পারে। সুগোপা ভগ্নস্বরে জিজ্ঞাসা করিল, এখন তুমি কি করিবে? চিত্রকের অধরে ম্রিয়মান হাসি দেখা দিল। ভাবিয়াছিলাম পলায়ন করিব, কিন্তু এখন কি করিব জানি না। তুমি এ কথা কাহাকেও বলিও না, হয়তো তোমার মাতা ভুল করিয়াছেন। রুগ্ন দেহে এরূপ ভ্রান্তি অসম্ভব নয়। সুগোপা বলিল, ভ্রান্তি নয়, আমার অন্তর্যামী বলিতেছেন তুমি তিলক বর্মা। তিলক বর্মা শুনিতে বড় অদ্ভুত লাগে, কিন্তু সত্য হোক মিথ্যা হোক তুমি শপথ করো এ কথা গোপন রাখিবে। ভালো, গোপন রাখিব। কাহাকেও বলিবে না?
না। পৃথার আর জ্ঞান হইল না। রাত্রি শেষে তাহার প্রাণবায়ু নির্গত হইল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org